ট্রেনের জানালা দিয়ে দ্রুত বেগে ধাবমান বৃক্ষরাজির দিকে বিষণ্ণ নয়নে তাকিয়ে আছে সুপর্ণা। তার উড়ন্ত কালো চুলে ঢাকা মুখখানি বিষাদের প্রতিচ্ছবি। সেও ইন্দ্রজিৎ চলেছে নদিয়ার দিঘল গ্রামে রায়চৌধুরীদের আদি নন্দন বাড়ি অভিমুখে। ট্রেনের দুলুনি আর ঘন ঘন লোহার চাকার আওয়াজ যেন এক অদ্ভুত জগতের পথে এগিয়ে নিয়ে চলেছে তাদের দুজনকে। স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের মধ্যে স্বাভাবিক কথা ছাড়া আর অন্য কথা বন্ধ হয়ে গেছে প্রায় অনেক দিন হলো। অফিস থেকে ছুটি নিয়ে দুজনকে তাদেরই কাছের বন্ধু জুটি সৌমেন ও শ্রীলতা একাকী সময় কাটানোর পরামর্শ দেয়। তাই ইন্দ্রজিৎই প্রস্তাব দেয় তার ঠাকুরদার বাড়ি নন্দন বাড়িতে যাওয়ার। তবে মানুষ সবসময় যা চায় তাই কি পায়? ভাগ্য তাদের যে কোনো অদ্ভুত এবং অলৌকিক জগতের পথে নিয়ে যাচ্ছে সেটা কেউ জানে না। ট্রেন দিঘল স্টেশন পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যায়। ট্রেন থেকে নামতেই ইন্দ্রজিৎ দেখতে পেল ফাঁকা স্টেশনে কয়েকটা মানুষ ও দু তিনটে দোকান ছাড়া আর কিছুই নেই। তারাও অবশ্য দোকান বন্ধ করতে চলেছে। একটু দূরে দাঁড়িয়ে থাকা এক রেলকর্মীকে দেখে চিনতে পারল ইন্দ্রজিৎ। গায়ে রেলকর্মীর ইউনিফর্ম পরে স্টেশনের ময়লা আবর্জনা পরিষ্কার করা এক ব্যক্তির উদ্দেশ্যে ডাক দিল সে। সুবোধ কাকা মনে হচ্ছে না? হ্যাঁ, সুবোধ কাকাই তো। সুবোধ কাকা? কে? ও সুবোধ কাকা! কে ডাকছে? কে? ইন্দ্র নাকি? কেমন আছিস বাবা? আমি ভালো আছি। তুমি কেমন আছো কাকা? ভালো আছি বাবা। কতদিন পরে তোকে দেখলাম। পাশে ওটা কে রে? বিয়ে করেছিস নাকি? ইন্দ্রজিতের পাশেই দাঁড়িয়েছিল সুপর্ণা। দুজনের হাতেই একটি করে ট্যুরিস্ট স্যুটকেস। ইন্দ্রজিতের পাশে থাকা মেয়েটির দিকে দৃষ্টি পড়তেই তিনি কথাটি বললেন। হ্যাঁ কাকা, অনেক বছরই হয়ে গেছে। গ্রামে আসা হয় না, তাই কেউ জানে না। সুপর্ণা? সুপর্ণা? সুপর্ণা কিছুটা অন্যমনস্ক থাকতে ইন্দ্রের কথায় সম্বিত ফিরে পেল। সে একটু ছোট্ট করে নমস্কার জানিয়ে আবার যেন অন্যমনস্ক হয়ে গেল। সুবোধ কাকা জানালেন বর্তমানে রামজীবনের ভাই বসু নন্দন বাড়ি দেখাশোনা করছে। আচ্ছা কাকা, বসু জ্যাঠা কি এখন ওই বাড়িতেই আছে? হ্যাঁ, আছে বই কি। রামজীবন মারা যাবার পর ওই তো দেখাশোনা করছে বাড়িটাকে। বসুয়ের পূর্বপুরুষেরা তোমাদের জমিদারি তো প্রজা ছিল। বছরের পর বছর ধরে তারা নন্দন বাড়ি আঁকড়ে রেখেছে। ঠিক আছে কাকা, আজ আসি তাহলে। ঠিক আছে বাবা, ঠিক আছে। ইন্দ্রজিতের পরিবার বহু শতক ধরে এই গ্রামের জমিদার ছিল। তাই পূর্বপুরুষের অনেক সম্পত্তি এখন ইন্দ্রজিতের। নন্দনবাড়ি তো বটেই, কিন্তু আশেপাশে প্রায় ২০ একর জমি এবং ১০টি বড় ঝিল এমনিই পড়ে আছে মালিকের অপেক্ষায়। তাই আগের দিন সকালেই ইন্দ্রজিতের কাছে সরকারি নোটিশ আসে, সেই বাড়ি ও জমি জমার মালিকত্ব ঠিক না করলে সমস্ত জমি ও সম্পত্তি সরকার দখল করে নেবে। কিন্তু ইন্দ্রজিতের এসবের কোনো কিছুতেই কোনো লোভ নেই। সে এসেছে অন্য একটি কোর্টের অর্ডারে। কোর্ট ইন্দ্রজিৎ ও সুপর্ণাকে ৬ মাস সময় দিয়েছে একসাথে থাকার জন্য। তারপর তারা আবার ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন দিতে পারবে। তারা ম্যারেজ কাউন্সিলরের কাছেও যায়, যেখানে তাদের এই বলা হয় যে তারা নাকি একে অপরের থেকে দূরে থাকতে চাইছে বলেই এমন দ্বন্দ্ব তৈরি হয়েছে। এক সময়ের কলেজের সবচেয়ে আদর্শ জুটি যে আজ আলাদা হতে চলেছে সেটা তাদের দেখে বোঝা যায় না। সুবোধ কাকাকে বিদায় জানিয়ে ইন্দ্রজিৎ সুপর্ণাকে নিয়ে স্টেশনের বাইরের দিকে অগ্রসর হল। বাইরে কোনো আধুনিক যানবাহনের ব্যবস্থা নেই। সামনে একটু দূরে কুয়াশার পর্দার আড়াল থেকে একটি দোকানের ক্ষীণ বাল্বের আলো নজরে পড়ছে। সেই দিকে এগিয়ে গেল ইন্দ্রজিৎ। কিছুক্ষণ পর ফিরে এলো সে। ব্যবস্থা হয়ে গেছে। চায়ের দোকানের মালিকের গরুর গাড়ি। এটা ছাড়া এখন আর কিছু পাবো বলে তো মনে হয় না। আমার দাদু পরীক্ষিত রায়চৌধুরীর নাম এই দিঘল গ্রামে যে এখনো চলে, সেটাই আজ দেখলাম জানো। তাঁর বংশধর শুনেই মালিক লোকটা তার গাড়িটা দিতে রাজি হয়ে গেল। এই তোমার কোনো অসুবিধা নেই তো? গড় গড় করে কথাগুলো বলে ফেলল ইন্দ্রজিৎ, কিন্তু সুপর্ণা নির্বাক।
সে পাথরের মূর্তির মতো শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মাঝপথে তার চোখ একবার ইন্দ্রজিতের দিকে ফিরলেও সেই চাউনি ছিল একেবারেই অচেনা। ইন্দ্রজিৎ হন্যে হয়ে সেই চোখে কোনো উত্তর খুঁজল বটে, কিন্তু সেখানে কেবল এক হিমশীতল শূন্যতা ছাড়া আর কিছুই ছিল না। ইন্দ্রজিৎ আর কিছু বলল না। কিছুক্ষণের মধ্যেই গরুর গাড়ি চলে এলো। তার পিছনে একটু জায়গা করে উঠে পড়ল তারা। সন্ধ্যের জোনাকি আর ঝিঝি পোকার ডাক গ্রামে খুব স্বাভাবিক হলেও এই গ্রামে আসতে সময় যেন 20 বছর পিছিয়ে গিয়েছে। শহরে যেখানে এখন জায়গায় জায়গায় আলো আর পাকা রাস্তা, সেখানে এখনকার দিনে এমন গ্রামও আছে যেখানে কাঁচা মাটির রাস্তা আছে। সন্ধ্যের পরে এত নিস্তব্ধতা যে পাশে বসা মানুষের নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত শোনা যায়। সন্ধ্যের পর এবার রাতের অন্ধকার নামতে শুরু করেছে। নির্জন রাস্তায় সারি দেওয়া গাছগুলোও ভয় দেখাচ্ছে এবারে। গরুর গাড়ির ঘর ঘর আওয়াজ আর ঠোংঠাং শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। একটা বিড়ি টানতে টানতে গাড়োয়ান হঠাৎ বলল, বাবু, আপনারা কি সত্যি সত্যি ওই বাড়িতে যেতে চান? কেন বলো তো? নিজের বাড়িতে যেতে আপত্তি কি? না মানে, গ্রামের মানুষেরা ওই বাড়িটাকে জমের মতন ভয় পায়। কেউ বলে মাঝে মাঝে ওখানে নাকি অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। আবার কেউ বলে ওখানে রাতের বেলা প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। আপনি নির্ঘাত জমিদার বাবুর নাতি, না হলে অন্য কেউ হলে এত রাতে মালিক কোনোদিনও ওখানে গাড়ি পাঠাতেন না। ইন্দ্রজিৎ কোনো উত্তর দিল না। একটা ঠান্ডার স্রোত বয়ে গাড়োয়ানের হাতের বিড়িটা নিভে গেল। হঠাৎ সুপর্ণার দিকে তাকিয়ে ইন্দ্রজিৎ দেখতে পেল তাকে খুবই ক্লান্ত আর হতাশ দেখাচ্ছে। তুমি কি কিছু খাবে? ব্যাগে কিছু বিস্কুট আছে। গন্তব্যে পৌঁছাতে তো এখনো বেশ সময় বাকি। সামান্য কিছু খেয়ে নিতে পারো। যখন বিষয়টি আদালত পর্যন্তই গড়িয়েছে, তখন আর এত যত্ন ভাবনার কি প্রয়োজন? সুপর্ণার মনে ছিল প্রশ্ন, যার উত্তর জানা সত্ত্বেও সে ইন্দ্রজিতের মুখ থেকেই কথাগুলো শুনতে চাইছিল। ইন্দ্রজিৎ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, আদালত আমাদের সময় দিয়েছে। একে অপরের খেয়াল রাখতে তো আর নিষেধ করেনি। তুমি ভালো করেই জানো আমি কেন মামলা করেছি। শুধুমাত্র আমাদের মেয়ের জন্য। মেয়ের কথা শুনেই সুপর্ণা ডুকরে কেঁদে উঠল। বুক ফাটা যন্ত্রণায় সে বলল, আমার এই অবস্থার জন্য কি তুমি বিন্দু মাত্র দায়ী নও? একজন মায়ের কাছে তার সন্তান কতটা মূল্যবান তা কি তুমি বোঝো? অথচ আজ আমার মাধ্যমে মেয়ের ক্ষতি হতে পারে। এর পেছনে কি তোমার অতীত কিছুটা হলেও দায়ী নয় বলো? সেদিন রাতে যদি আমি তোমাদের না ফেলে যেতাম, তবে ওই নরক পিশাচ তোমাকে এই অন্ধকার শক্তির পুতুল বানাতে পারত না। ঈশ্বর সহায় ছিলেন যে আমি ঠিক সময় পৌঁছে গিয়েছিলাম। আর তা না হলে আজ তোমার এই হাত দিয়েই সে আমাদের মেয়েকে শেষ করে দিত, আর তারপর তোমাকেও। নিজের হাতে নিজের সন্তানকে কেড়ে নেওয়ার পর আমি কি আর বেঁচে থাকতাম? তার মারার প্রয়োজন আর পড়তো না। অপরাধ বোধ আমাকে দর করে শেষ করে দিত। ইন্দ্রজিৎ নিথর হয়ে বসেছিল, যেন পাথরে খোদাই করা এক বিষণ্ণ মূর্তি। তাদের 5 বছরের প্রাণোচ্ছল কন্যা ঐশিতা এখন এক আইনি লড়াইয়ের কেন্দ্রে। ইন্দ্রজিৎ আদালতে মেয়ের হেফাজত চেয়েছে, জিদ থেকে নয়, বরং এক চরম আশঙ্কায়। কারণ সুপর্ণার সান্নিধ্য এখন ঐশিতার প্রাণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ইন্দ্রজিতের ফেলে আসা পেশাটা ছিল হাড় হিম করা অন্ধকারের কারবার। এক সময়ের নামজাদা প্যারানর্মাল স্পেশালিস্ট সে। নিজের বাবা মায়ের রহস্যময় আত্মহত্যার কিনারা করতে গিয়েই সে ডুব দিয়েছিল অতিলৌকিক জগতের অতল গহ্বরে। সেই পথে প্যারানর্মাল এক্সপার্ট হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল কলকাতার কোনায় কোনায়। ইন্দ্রজিৎ রায়ের সান্নিধ্য অনেকেই পেয়েছেন। কোনো অশুভ শক্তিকে জব্দ করতে তাকে খুব একটা বেগ পেতে হয়নি, কেবল একজন ব্যতীত, সাইকো কিলার সাইরাস। একদা এক হাইকোর্টের বিচারপতির বাড়িতে সেই সাইকো কিলার প্রেতাত্মাতে দমন করতে তাকে প্রখর বুদ্ধি ও অভিজ্ঞতার প্রয়োগ করতে হয়েছিল। প্রেত ও মানুষের সেই লড়াই যদি কেউ চাক্ষুষ করত, তবে জীবন দেখার অভিজ্ঞতাই হয়তো বদলে যেত তার। সাইরাস যেভাবে প্রতিটা আক্রমণ প্রতিহত করছিল, তাতে মনে হচ্ছিল সে এই মরণ খেলার এক পুরনো খেলোয়াড়। ইন্দ্রজিৎকে অনেক দিন পর নাজেহাল হতে হয়েছিল সেই ভয়ঙ্কর প্রেতের সামনে।
অনেক চেষ্টায় নিজের সমস্ত গূঢ় বিদ্যা প্রয়োগ করে ইন্দ্রজিৎ সাইরাসকে বশ করতে পেরেছিল। তাকে চিরতরে বিনাশ করা সম্ভব না হলেও সেই বাড়ি থেকে প্রস্থান করতে বাধ্য করেছিল ইন্দ্রজিৎ। যাওয়ার সময় সাইরাসের সেই ব্যর্থ আক্রাশ মেশানো কথাগুলো আজও ইন্দ্রজিতের স্মৃতির মণিকোঠায় প্রতিধ্বনিত হয়। আজ আমায় আমার প্রতিশোধ সম্পূর্ণ হতে দিলি না ইন্দ্রজিৎ। আমাকে মৃত্যুদণ্ড দিয়ে এই জাজ অন্যায় করেছিল, কিন্তু আমাকে আজ বাধা দিয়ে তুই তার চেয়ে বড় অন্যায় করেছিস। তৈরি থাকিস ইন্দ্রজিৎ, এর সাজা তোকে পেতেই হবে। তৈরি থাকিস। এই ঘটনার পরপরই ইন্দ্রজিৎ কলকাতার উত্তরে তার গুরুদেবের আশ্রমে গিয়েছিল। সে জানত সাইরাস যে হুমকি দিয়েছে তাতে সেই অশুভ আত্মার হাত থেকে যে কোনোভাবে তার পরিবারকে রক্ষা করতে হবে। গুরুদেব তখন তাকে একটা লাল কাপড়ে বাঁধা কিছু মন্ত্রপুত বীজ দিয়েছিলেন আর বলেছিলেন, ইন্দ্রজিৎ, এটি রাখো। এটি যে অতৃপ্ত আত্মার উপর প্রয়োগ করবে তার শক্তি চিরতরে বিলুপ্ত হবে। সে আর কোনোদিনও তার পুরানো ক্ষমতা ফিরে পাবে না। আমার আশীর্বাদ সর্বদাই তোমাদের সঙ্গে আছে। আসন্ন বিপদের মোকাবিলায় ইন্দ্রজিৎ সেই মন্ত্রপুত বীজ সবসময় নিজের কাছেই রাখত। এই ঘটনার মাস দুয়েক কাটল নির্বিঘ্নে। ইন্দ্রজিৎ ভেবেছিল বিপদ হয়তো কেটে গেছে, কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল ভিন্ন। এক রাতে জরুরি কাজে ইন্দ্রজিৎকে কলকাতার বাইরে যেতে হলো। মেয়েকে ঘুম পাড়িয়ে সুপর্ণা স্টাডিতে বই পড়ছিল। একটু বই না পড়লে তার ঘুম আসে না। জানালা দিয়ে প্রকৃতির শীতল বাতাস মৃদু গতিতে বয়ে চলেছে। সুপর্ণা বিভোর ছিল ইন্দ্রজিতের ভাবনায়। বিয়ের আগের সেই প্রেমময় কলেজ দিনগুলি আর আজকের দায়িত্বশীল ইন্দ্রজিৎ। বিশেষ করে ঐশিতা আসার পর তাদের ভালোবাসা যেন পূর্ণতা পেয়েছে। এই সুখস্মৃতির মাঝেই বাইরের পরিবেশ হঠাৎ পাল্টে গেল। ঝলমলে আকাশকে গিলে নিল এক রাক্ষসে অন্ধকার। বাইরের শান্ত পরিবেশ মুহূর্তেই নরকের অগ্নিকুণ্ডের মতো তপ্ত হয়ে উঠল। ঐশিতা ওপরের ঘরে ঘুমিয়ে স্বপ্ন দেখছে সে তার বাবা মায়ের সাথে ডিজনিল্যান্ডে খেলা করছে। ঠিক তখনই সেই অন্ধকার ভেদ করে পিশাচরূপী সাইরাস ঘরে প্রবেশ করে ঐশিতার মাথায় হাত রাখল। নিমেষেই স্বপ্নটা গেল বদলে। স্বপ্নে সে দেখল তার বাবা দূরে হারিয়ে যাচ্ছে আর তার মায়ের মুখ রক্তরেখায় ভরে উঠছে। বাবা, তুমি তুমি কোথায় যাচ্ছ? মা, তোমার তোমার কি হচ্ছে মা? তোমার কি খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ মা, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে যে এবার তোর বাবার সাথে যেতে হবে। তুই যাবি না? সেটা কোথায় মা? প্রেতপুরী। সেখানে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, চারিদিকে আগুনের গরম, জলও নেই। ওখানে তো আমাদের নতুন বাড়ি হয়েছে মা। তুই যাবি তো আমাদের সঙ্গে? তবে একবার গেলে যে আর ফিরে আসা যাবে না। আমি যাব মা। তুমি আর বাবা যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। সাইরাসের অভিসন্ধি পূর্ণ হতে চলেছে। কোনো জীবিত মানুষের ইচ্ছা ছাড়া আত্মাকে তার শরীর থেকে আলাদা করা ঈশ্বরের পক্ষেও দুঃসাধ্য। ওদিকে মেয়ের গঙ্গানির আওয়াজ শুনে আসল সুপর্ণা ঘরে ঢুকে দেখে এক কালো ছায়া ঐশিতার মাথার কাছে দাঁড়িয়ে অট্টহাসি হাসছে। সুপর্ণা চিৎকার করে বাধা দিতে গেলে এক কালো ধোঁয়া তার শরীরে প্রবেশ করে এবং সে এক অলৌকিক অন্ধকার স্থানে নিজেকে আবিষ্কার করে। এবারে সুপর্ণা দেখতে পেল একটি পাথরের ওপরে একটি ভয়ানক মূর্তি ধ্যান মুদ্রায় বসে আছে, মন্ত্রপাঠ করছে। সে মন্ত্র সুপর্ণা ইহজগতে কোনো দিনও শোনেনি।
চিত্তম বিদল বিদল স্মৃতি সুতম ছিন্নম ছিন্নম প্রেত ছায়া স্বাহা। সুপর্ণার আকস্মিক উপস্থিতিতে সাইরাসের মরণ সাধনা বিঘ্নিত হল। ক্রোধে ফেটে পড়ে সে এক পৈশাচিক চিৎকারে ফেটে পড়ল। তুই তোর এত বড় সাহস, এখানে এসছিস তুই? শয়তান, তুই আমার কোলের শিশুর রক্ত নিয়ে খেলতে চাস? কোন সাহসে আমার মেয়ের গায়ে হাত দেওয়ার কথা ভাবলি? হ্যাঁ, এর জন্য তাই তোর ওই পর আমার প্রতিশোধের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওই কাঁটাকে আমি শুধু উপড়াবো না, ওকে আমি কুপিয়ে দেব। ওর জীবনটা নরক করে তুলবো আমি, যেখানে একমাত্র মৃত্যু ছাড়া কোনো পরিত্রাণ থাকবে না। ইন্দ্রজিৎ, সে তোকে বাধা দেবে কি করে? সে তো সামান্য একটা চাকরি করে। সে কি অসামান্য আর কি সামান্য, সেটা তোর পরকে জিজ্ঞেস করিস। এখন সামনে থেকে সরে আরাম জানি, তোর মেয়ের গলাটা আগে কাটবো, তারপর আমি এই হাতে তোদের দুটোকে গুঁজে দেব, তারপর তোদের অন্তিম পরিণতি। মুহূর্তের মধ্যে বাতাসের রং বদলে গেল। সুপর্ণা দেখল সাইরাসের মায়াজালে ঐশিতার অবচেতন মনে তারই এক দানবীয় প্রতিচ্ছবি ফুটে উঠছে, যা ঐশিতার টুটি চেপে ধরেছে। সুপর্ণা বাধা দিতে চাইল, কিন্তু দেখল তার নিজের শরীর আর তার নিয়ন্ত্রণে নেই। এক অদৃশ্য শক্তির টানে সে নিজেই নিজের মেয়ের গলার ওপর হাত রাখল এবং অজান্তেই চাপ দিতে শুরু করল। মা, মা ছেড়ে দাও। মা, আমার খুব লাগছে। মা, মা, মা ছেড়ে দাও। খুব লাগছে মা, মা। ইন্দ্রজিৎ বাড়ির খুব কাছাকাছি পৌঁছে গেছে। দেখল বাড়ির চারপাশ অস্বাভাবিক কালো ছায়ায় ঢাকা। সে লক্ষ্য করল তার বাড়িটি ছাড়া অন্য সব জায়গার পরিবেশ একদম স্বাভাবিক। বুঝতে বাকি রইল না যে মহেন্দ্রক্ষণ উপস্থিত। তার কাছে থাকা ঘোস্ট ডিটেকশন গ্যাজেট, টেম্পারেচার ডিফ্লেকশন মেশিন এবং বাতাসের গতিবেগ মাপার যন্ত্রে অশুভ আত্মার উপস্থিতির অকাট্য প্রমাণ মিলল। ইন্দ্রজিৎ দ্রুত গাড়ি রেখে দৌড়ে ভেতরে ঢুকল। ঐশিতা, ঐশিতা, সুপর্ণা, কোথায় তোমরা? সে চারদিকে হন্যে হয়ে খুঁজল। নিচে কাউকে না পেয়ে সে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করল। ঠিক সেই অন্তিম মুহূর্তে ইন্দ্রজিৎ উপস্থিত হল। সে দেখল সুপর্ণা ঐশিতার গলা টিপে ধরেছে, আর পাশে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি। কাল বিলম্ব না করে সে গুরুমশায়ের দেওয়া সেই অমোঘ মন্ত্রপুত বীজ ঘরের চারদিকে ছড়িয়ে দিল। কি করলি ইন্দ্রজিৎ? বাবা, মা, মা ভয়। মা, মা ভয়। কিন্তু যাওয়ার আগে সাইরাস তার শক্তির এক শেষ অংশ সুপর্ণার শরীরে প্রবেশ করিয়ে দিয়ে ভেঙে ভেঙে বলে গেল, আমার বিদায় এত সহজে হবে না ইন্দ্রজিৎ। মনে রাখবি, আমার সাথে সারা জীবন তোর বউ জুড়ে থাকবে। যখন যখন ওর ভালো সত্তা দুর্বল হয়ে পড়বে, আমি তখন ওকে নিয়ন্ত্রণ করব। তুই কোনোদিন শান্তি পাবি না ইন্দ্রজিৎ, কোনোদিন শান্তি পাবি না। এক আলোর বিস্ফোরণে সমস্ত অন্ধকার মুছে গেল।
পরিবেশ স্বাভাবিক হলেও ইন্দ্রজিৎ জানত সাইরাসের কথা মিথ্যে নয়। কান্নায় ভেঙে পড়া সুপর্ণাকে দেখে অনাগত এক বিভীষিকার আশঙ্কা করতে লাগল সে। নিয়তির খেলা যেন সবে শুরু হলো। নন্দনবাড়ির দিকে গরুর গাড়ি এগিয়ে চলেছে। বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে। দীর্ঘ পথ অতিক্রম করে তারা পৌঁছালো সেই অতিকায় অট্টালিকার সামনে। বাবু, ও বাবু, নন্দন বাড়ি এসে গেছে। তন্দ্রাচ্ছন্ন চোখে ইন্দ্রজিৎ তাকালো। চারদিকের অন্ধকারে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। সুপর্ণাকে জাগিয়ে দুজনে গাড়ি থেকে নামল। দীর্ঘ যাত্রার ধকল তাদের শরীরকে অনেকটা অবসন্ন করে দিয়েছে। নিঝুম পরিবেশের মাঝে অতিকায় নন্দনবাড়িটি কোনো ভৌতিক অট্টালিকার চেয়ে কম কিছু মনে হচ্ছে না। বিশেষ করে শীতের এই গা ছমছমে অন্ধকারে যে কেউ এটাকে নিঃসন্দেহে আস্ত এক ভুতুড়ে বাড়ি বলে ভ্রম করবে। ইন্দ্রজিৎ ব্যাগগুলো নামাতে গেলে গাড়োয়ান তাকে বাধা দিয়ে বলল, এ কি করছেন বাবু? আপনারা ভিতরে চলুন, আমি ব্যাগগুলো নিয়ে আসছি। আপনি জমিদার বাবুর নাতি, আপনার সেবা করা তো এই দিঘল গ্রামের মানুষের কর্তব্য বাবু। আপনারা যান, আমি ব্যাগ নামিয়ে আনছি। ইন্দ্রজিৎ আর দ্বিরুক্তি না করে বাড়িটি পর্যবেক্ষণ করতে লাগল। ওদিকে সুপর্ণার দৃষ্টি আটকে ছিল তেতলার একটি বারান্দার দিকে। মনে হলো একটি ছায়ামূর্তি মুহূর্তের জন্য সেখানে দেখা দিয়েই মিলিয়ে গেল। সে কিছু বুঝে ওঠার আগেই ইন্দ্রজিৎ তার কাঁধে হাত রাখল। কি হল? চলো, অনেক রাত হয়ে গেছে। কেউ আছেন? বসু জ্যাঠা? ক্লান্ত শরীরে বেশিক্ষণ চিৎকার করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। সে গাড়োয়ানকে ডাকতে বলল, বসুদা, ও বসুদা, দরজাটা খোলো গো। দীর্ঘক্ষণ ডাকার পর ধুতি, পুরনো সোয়েটার আর মাফলার জড়ানো এক বৃদ্ধ হাতে হারিকেন নিয়ে বেরিয়ে এলেন। কে আপনারা? এত রাতে এ বাড়িতে কেন? এনারা কলকাতা থেকে এসেছেন গো, আমাদের জমিদার বাবুর নাতি গো। ও আসুন আসুন বাবা সাহেব, ভেতরে আসুন। মা সাহেব, আপনিও ভেতরে আসুন। গাড়োয়ানকে বকশিস দিয়ে বিদায় করে তারা ভেতরে ঢুকল। অট্টালিকাটি বাইরে থেকে যতটা জীর্ণ, ভেতর থেকে ততটাই বিশাল আর গুমোট। তারা বসার ঘরে এসে দাঁড়ালো। বিদ্যুৎ নেই, কেবল মোমবাতির আলোয় ঘরটি আলোকিত। বাম পাশ দিয়ে একটি সুদীর্ঘ সিঁড়ি সর্পিলভাবে ওপরে উঠে গেছে। পুরনো হাতলওয়ালা দেওয়ান আর আসবাবগুলো অগোছালো অবস্থায় পড়ে আছে। বোঝা যাচ্ছে যে অনেকদিন ঘরটি ভালো গোছানো নেই। সুপর্ণা লক্ষ্য করল বসুর কোলে একটি কুচকুচে কালো বেড়াল। বলি, আপনারা একটু জিরিয়ে নিন, আমি গিয়ে আলোটা নিয়ে আসি। বসু আরও কিছু মোমবাতি আনতে ভেতরে গেলেন। ক্লান্ত ইন্দ্রজিৎ একটি সোফায় বসে পড়লে সুপর্ণা দেয়ালে টাঙানো পুরনো ছবিগুলো দেখতে লাগল। হঠাৎ তার মনে হলো যে ছবিটির দিকেই সে তাকাচ্ছে সেখান থেকে আর্তনাদ ভেসে আসছে, যেন মৃত্যুর আঙে কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। এই ছবিগুলো কাদের? আমি নিজেও তো অনেককাল পর ফিরলাম, আমি কি করে জানবো বলো তো? সম্ভবত আমাদের কোনো পূর্বপুরুষ হবে। ছোটবেলার ঝাপসা স্মৃতিতে কেবল এই ঘরটার কথাই মনে আছে। বসু ফিরে এলো। এবার তার হাতে আর সেই কালো বিড়ালটি নেই, বদলে আছে দুটি পুরনো মোমদান। এই ছবিগুলো কাদের বসু জ্যাঠা? এইগুলি হলো জমিদার বাবুর 4 শতকের পূর্বপুরুষের ছবি। এদের 4 জনের আত্মত্যাগেই নন্দনবাড়ির ইতিহাস ও ভবিষ্যৎ সংরক্ষিত। কিন্তু প্রত্যেকেই আশ্চর্যভাবে তারা তাদের যুদ্ধে প্রাণ হারান। তবে মা সাহেব, গ্রামের প্রবীণরা বলেন যে মৃত্যুর আগে তাদের ওপর অমানসিক অত্যাচার করা হয়েছিল। তাদের চোখ উপড়ে ফেলা হয়েছিল, আর শুধু চোখ নয়, তাদের জিভা কাটা হয়েছিল, নখ উপড়ে দেওয়া হয়েছিল, আর ফুটন্ত তেলের ছোঁয়ায় শরীরটা কয়লা করে ফেলা হয়েছিল। আপনি এসব কথা জানলেন কি করে? এই কথা তো ইতিহাসের পাতাতেও নেই। আমি কি জানি? না, আমি কিছুই জানি না, মনে হলো তাই বললাম। ধুর, মাথাটা না কাজ করছে না। না না, ও কিছু না, দীর্ঘ পথের ক্লান্তিতে হয়তো ওসব কল্পনা করছে। আমি ভাবলাম, আচ্ছা বাবা সাহেব, রাতের খাবারের জন্য কি একটু খিচুড়ি করে দেব?
মানে এত রাতে অন্য কিছু করা তো কঠিন। কাল সকালে না হয় বাজার করে এনে পছন্দ মতন কিছু রান্না করা যাবে। আর হ্যাঁ, ওপরের ঘরটা গুছিয়ে রেখেছি। আজকের রাতটা একটু কষ্ট করে মানিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, আজ রাতের জন্য ওইটুকুই যথেষ্ট। খাওয়া দাওয়া শেষে তারা উপরের ঘরে বিশ্রাম নিতে গেল। মানসিকভাবে তারা একে অপরের থেকে এতটাই দূরে যে শয্যার দুই প্রান্তে দুই দিকে মুখ ফিরিয়ে শুয়ে রইল। সম্পর্কের টানাপড়নে ঘুমানোর আগে স্বামী স্ত্রীর স্বাভাবিক কথা হারিয়ে গেছে অনেক দিন। কিন্তু আজ ঘুমানোর ঠিক আগে ইন্দ্রজিৎ একটা প্রশ্ন করল। আজ হঠাৎ ওই ছবিগুলোর ব্যাপারে অত সব কথা বললি কিভাবে? জানি না, মাঝে মাঝে আমি অদ্ভুত সব আওয়াজ শুনতে পাই, অদ্ভুত সব কিছু দেখতে পাই, যার অর্থ আমি নিজে বুঝি না। তুমি আমাকে এই নিয়ে আর প্রশ্ন করো না। ইন্দ্রজিৎ মনে মনে ভাবল, উত্তর তো আমিও খুঁজছি। ক্লান্তির কারণে ইন্দ্রজিৎ দ্রুতই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। রাতের জমাট অন্ধকারে একটি আবঝা ছায়া মূর্তি বাড়ির পশ্চিম দিকে নিঃশব্দে হেঁটে যাচ্ছে। শুকনো পাতার ওপর দিয়ে যাওয়ার সময় যে মর্মর শব্দটুকু হলো, তা শোনার মতো নির্জন এলাকায় দ্বিতীয় কোনো প্রাণী সেখানে ছিল না। মূর্তিটি সোজা গিয়ে দাঁড়াল এক প্রাচীন জরাজীর্ণ কুয়োর কাছে। সাবধানে কুয়োর ভারী পাথুলে ঢাকনাটা সরাতেই ভেতর থেকে এক ভ্যাপসা হিমশীতল গন্ধ বেরিয়ে এলো। মূর্তিটি তড়িঘড়ি কাপড়ের পুটলি থেকে এক টুকরো কাঁচা মাংস কুয়োর অতল অন্ধকারে ফেলে দিল। নিচে পতনের কোনো শব্দ হওয়ার আগেই মনে হলো একটা দমকা বাতাস মাটি ফুঁড়ে ওপরে উঠল আর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। কাজ শেষ করে ছায়ামূর্তিটি ঠিক যে পথে এসেছিল সেই অন্ধকারেই আবার মিলিয়ে গেল। সকালের আলো বন্ধ জানালার ফাঁক দিয়ে ঠিক চোখের ওপরে এসে পড়তেই ঘুম ভাঙল ইন্দ্রজিতের। ঘুম ভাঙতেই ইন্দ্রজিৎ পাশে হাত দিয়ে সুপর্ণাকে ডাকতে গেল, কিন্তু সে বিছানায় নেই। ইন্দ্রজিৎ আর অপেক্ষা করল না, দ্রুত ঘর থেকে বেরিয়ে সিঁড়ি ও বসার ঘর পার করে বাইরের দরজার সামনে আসতেই সুপর্ণাকে দেখতে পেল। সে চাদর গায়ে বাইরে একটি কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে। মনে স্বস্তির শ্বাস ফেলল ইন্দ্রজিৎ। ইন্দ্র? অনেকদিন পর সুপর্ণা ইন্দ্র বলে ডেকেছে। সে আর কিছু মাত্র অপেক্ষা না করে দ্রুত সামনে সুপর্ণার দিকে এগিয়ে গেল। ইন্দ্রজিৎ দেখল সুপর্ণা পেছন ফিরে দাঁড়িয়ে আছে। ইন্দ্র সামান্য দূরে দাঁড়িয়ে বলল, সুপর্ণা, তুমি এখানে কখন এলে? ঘুম থেকে উঠে তোমাকে দেখতে না পেয়ে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু সুপর্ণা কিছু না বলাতে ইন্দ্রজিৎ একটু নিরাশ হলো। কিছুটা সময় পর ইন্দ্রজিৎ যখন ভাবল সে চলে যাবে, ঠিক তখনই সুপর্ণা কথা বলে উঠল। ইন্দ্র, তুমি আমাকে এখনো বলনি তুমি এখানে আমাকে কেন নিয়ে এসেছো। তুমি তো জানো এই সমস্যা কখনো মিটবে না। সাইরাসের এই অন্ধকারের ছায়া আমার অনিচ্ছা সত্ত্বেও আমার মধ্যেই থেকে যাবে সারা জীবন, আর তাতে আমাদের মেয়েরও বিপদ। এটা আমার হাতে নেই ইন্দ্র। অত্যন্ত কষ্টে সুপর্ণা কথাগুলো বলল। তার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস সেই কষ্টের সাক্ষী। ইন্দ্রজিৎ একটু নিজের মনে কথাগুলো গুছিয়ে নিল। ওকে এখন এমন কোনো কথা বলা যাবে না যেটা নেতিবাচক শক্তিকে বাড়িয়ে দিতে পারে। অনেক ভেবেচিন্তে সুপর্ণার সাথে কথা বলতে হয়। এর আগে যখনই ইন্দ্রজিতের সাথে সুপর্ণার বাগবিতণ্ডা হয়েছে, সুপর্ণা নিজের স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ভয়ানকভাবে আক্রমণাত্মক রূপ নিয়েছে। বেশ অনেকবারই এমনটা হয়েছিল এর আগে। ঐশিতা তাদের মেয়েকেও চিনতে পারেনি তখন সুপর্ণা, যেন সুপর্ণার ভেতর থেকে অন্য কেউ তার শরীর ও মাথাকে নিয়ন্ত্রণ করছিল। শেষবারও সুপর্ণা তাদের মেয়েকে মেরে ফেলতে উদ্যত হয়েছিল। সাইরাসের অন্তিম কুইচ্ছা ছিল ইন্দ্রজিতের মেয়েকে শেষ করে ফেলা, আর সেটাই সুপর্ণার অন্তরে শয়তানের দুষ্ট শক্তি হয়ে রয়ে গেছে, হয়তো সারা জীবনের জন্যে। ইন্দ্রজিতের হাতে সেই মুহূর্তে করার আর কিছু ছিল না। সত্যিই তো, যেখানে মাই মেয়ের জন্য জীবন সংকট হয়ে দাঁড়িয়েছে, সে কতবার বাঁচাবে সে তার মেয়েকে। তখন ইন্দ্রজিৎ এক প্রকার বাধ্য হয়েই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। সে ভেবেছিল তাদের মেয়েকে বাঁচানোর এটাই একমাত্র রাস্তা। কিন্তু ইন্দ্রজিৎ যে মানুষটিকে ছেড়ে দিতে চলেছে, তাকে সে একসময় নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসে এসেছে। তাই কোর্টের কথাই হোক বা সুপর্ণার জন্য অফুরন্ত ভালোবাসার জন্যেই হোক, সে একবার হলেও শেষ চেষ্টা করতে চেয়েছে। ইন্দ্রজিৎ বলল, সুপর্ণা,
তাকাও আমার দিকে। ইন্দ্রজিৎ আলতো করে সুপর্ণাকে নিজের দিকে ফেরালো। এতক্ষণের সেই পাথুরে স্তব্ধতা ভেঙে সুপর্ণার চোখজোড়া টলটলে জলে ভিজে উঠেছে। সেই নোনা জলের আড়ালে লুকিয়েছিল অজস্র অব্যক্ত প্রশ্ন আর পাহাড় প্রমাণ ভয়। তুমি কি সব ভুলে গেলে? তোমাকে প্রথম দেখার দিনই আমি ঠিক করে নিয়েছিলাম আমার জীবনটা তোমার নামে লিখে দেব। আজ এই চরম বিপদের মুখে আমি তোমাকে একাকী করে ছেড়ে দিই বলো তো? কোর্টের সেই নির্দেশের পরই আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি সুপর্ণা। আজ তোমাকে এই নন্দন বাড়িতে আনার একটাই উদ্দেশ্য, তোমার ভেতরের ওই অশুভ ছায়াকে চিরতরে উপড়ে ফেলা। এর জন্য আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমি চেষ্টা করে যাব। আমি কথা দিচ্ছি তোমাকে। কিন্তু সেটা কিভাবে ইন্দ্র? এই অন্ধকার তো আমার শিরায় শিরায় মিশে গেছে। আমি নিজেই নিজেকে আর চিনতে পারছি না। আমি এখনো জানি না কিভাবে, তবে সেই পথটা আমি খুঁজে বের করবই। এখন আমাদের সবচেয়ে বড় সম্বল হলো সময়। যত বেশি সময় আমি তোমাকে এই পরিবেশে পর্যবেক্ষণ করতে পারবো, তত গভীরে গিয়ে আমি তোমার ওই অন্তর্গত শক্তিকে চিনতে পারবো। আর যদি একবার ওর উৎসটা বুঝে ফেলি, তবে মুক্তি পাওয়াটা কেবল সময়ের অপেক্ষা। সকালের নরম সূর্যের আলো সুপর্ণার গালে এসে পড়েছে। মিষ্টি পাখির সুরে ভরে আছে চারিদিক। বিশাল নন্দনবাড়ির সামনে একটি কৃষ্ণচূড়া গাছের নিচে দুজনকে স্বর্গীয় আলোয় আলোকিত দুই প্রেমাত্মার মতো দেখাচ্ছে। একটা সুন্দর মুহূর্তের পুনর্গঠন ঘটেছে। কলেজ জীবনের মুহূর্তগুলো আলোড়ন দিতে লাগলো তাদের মনে। ঠিক সেই মুহূর্তে সুপর্ণা লক্ষ্য করল ইন্দ্রজিতের মাথার ওপরে একটি কালো ছায়া। ভয়ে চমকে উঠল সে। আর কিছু বলতে পারল না সুপর্ণা। চোখে তখন তার অন্য দৃশ্য ভাসছে। সে ইন্দ্রজিৎকে দেখতে পাচ্ছে একটি অন্ধকার জায়গায়। দেওয়ালে কালো ছোপ, ইন্দ্রজিতের গায়ে রক্ত। ইন্দ্রজিৎ যন্ত্রণায় চিৎকার করছে, না ইন্দ্র! হেই সুপর্ণা, সুপর্ণা, কি হলো তোমার? ইন্দ্র, এখানে কিছু একটা যেন ঠিক নেই। ইন্দ্র, এখান থেকে ফিরে চলো, এখান থেকে ফিরে চলো। আমার কিচ্ছু ভালো লাগছে না এখানে। এখানে থাকলে আমাদের দুজনের কথা শেষ হওয়ার আগেই ইন্দ্রজিৎ সুপর্ণাকে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনের উষ্ণতায় সুপর্ণা মুহূর্তের জন্য সব ভুলে গেল। হারিয়ে গেল প্রেমালিঙ্গনে। কুয়াশাচ্ছল্ল বৃক্ষতলে যেন দীর্ঘ প্রতীক্ষিত ভালোবাসার ফুল ফুটেছে। এতদিনের দূরত্ব ঘুচিয়ে এই মুহূর্তটি তাদের কাছে বিধাতার আশীর্বাদের মতো মনে হলো। এরপর সকালের বাকিটা সময় তারা নন্দন বাড়িটি ঘুরে বেরিয়েই কাটিয়ে দিল। রাতের সেই ছমছমে বাড়িটি দিনের আলোয় এক প্রবীণ রাজকীয় বৃদ্ধের মতো সৌম্য। এর গঠন আর আভিজাত্যই সেটা বলে দেয়। এভাবে নন্দন বাড়িতে আরও 3টি দিন কেটে গেল। সকালে চারপাশ ঘুরে দেখা আর দুপুরে বসুর হাতের পরিপাটি রান্না, এই ছিল তাদের দিন যাপনের চিত্র। তাদের সম্পর্কে কিছুটা সচ্ছলতা এসেছে, কিন্তু গত 3 রাত দুজনের কাছেই ছিল অস্বাভাবিক। সেই প্রথম রাতে দেখা ছায়ামূর্তিটি সুপর্ণা আবারও পশ্চিমে কুয়োর কাছে দেখেছে, কিন্তু কোনোবারই তার অবয়ব স্পষ্ট হল না। তবে সে ইন্দ্রজিৎকে কিছু জানায়নি, কারণ কলকাতায় থাকাকালীন এমন ছায়ামূর্তি দেখা বা আর্তনাদ শোনা তার কাছে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তবুও সুপর্ণার মনের কোথাও একটি বিশ্বাস দানা বেঁধেছে। এই বাড়িতে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। এই অট্টালিকার দেওয়াল, বারান্দা আর জানালাগুলো যেন কোনো এক গোপন সত্যের সাক্ষী হয়ে নিথর দাঁড়িয়ে আছে। ইন্দ্রজিৎ আর সুপর্ণা একে অপরের কাছাকাছি এলেও অনেক কথা বলতে তারা এখনও দ্বিধাবোধ করে। ইন্দ্রজিতের ভয় সাইরাসের সেই অভিশাপ সুপর্ণাকে তিলে তিলে ধ্বংস না করে দেয়। তাই নন্দনবাড়িতে আসার প্রথম রাতে সে যে এক নারী কণ্ঠের করুণ সুর শুনেছিল, তা সে নিজের মধ্যেই গোপন রেখেছে। সেই সুর ইন্দ্রজিতের বুকে তীরের ফলার মতো বিঁধে গিয়েছে এবং এক অজানা আকর্ষণে টেনে রেখেছে ইন্দ্রজিৎকে। আজ মঙ্গলবার নন্দনবাড়িতে তাদের আগমনের 3 দিন পূর্ণ হল। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। আর যেন তোকে আমি এদিকে না দেখি। বেরো বলছি, বেরো এখান থেকে। সকালে ইন্দ্রজিতের ঘুম ভাঙল বাইরে থেকে আসা জোরালো চিৎকারের শব্দে। বসু জ্যাঠার গলা না?
তাড়াতাড়ি চলে যা এখান থেকে, আমি আর কোনো কথা শুনতে চাই না তোর। তুই চলে যা এখান থেকে, না হলে কিন্তু আমি লোক ডাকতে বাধ্য হব। চলে যা, আমি আর কোনো কথা তুই চলে যা। পাশে হাত বাড়িয়ে সুপর্ণাকে ডাকতে গিয়ে তাকে ঘুমোতে দেখে আর ডাকল না ইন্দ্রজিৎ। সময় নষ্ট না করে ইন্দ্রজিৎ দ্রুত ঘর থেকে বেরিয়ে সিঁড়ি ও বসার ঘর পেরিয়ে সদরে এসে দেখল অদূরেই বসু জেঠা ২০-২২ বছরের এক গ্রাম্য যুবককে প্রচণ্ড শাসন করছেন। বসু জ্যাঠা, কি হয়েছে? এত চিৎকার করছেন কেন? এই তোকে তো আমি যেতে বলেছি, তুই যা এখান থেকে, যা, তাড়াতাড়ি চলে যা। নির্বোধ মুখভঙ্গি নিয়ে ছেলেটি মাথা নিচু করে সব শুনছে। বসু তাকে বিদায় করতে চাইলেও ইন্দ্রজিৎ ছেলেটিকে হাত দেখিয়ে অপেক্ষা করতে বলল। বসু জ্যাঠা, আপনি ওই সামান্য ছেলেটিকে ভয়ে বকছেন কেন? বসু প্রথমে কিছু বলতে দ্বিধাবোধ করলেও ইন্দ্রজিতের পীড়াপিড়িতে বলতে বাধ্য হলেন। বাবা সাহেব, আপনাদের এই জমিদার বাড়িতে তো অনেক পুকুর আর ঝিল আছে। জমিদার বাবু যখন এখানে থাকতেন না, তখন আমার দাদা আর আমি মিলেই সব দেখাশোনা করতাম। আর তিনি বড়ই দয়ালু মানুষ ছিলেন, গ্রামের লোককে বড়ই ভালোবাসতেন। তার আদর্শ মেনেই আমি এই গ্রামের কিছু দরিদ্র মানুষকে দুটো পুকুর আর জমি চাষ করতে দিয়েছি। বিশ্বাস করুন, এতে আমার কোনো লাভ নেই বাবু। তারা শুধু দুবেলা অন্ন আর মাঝে মাঝে মাছ দিয়ে যায়। এই নিখিল আর ওর বাবাই গ্রামের উত্তর দিকের পুকুর দুটোতে মাছ চাষ করে। জমি বা পুকুর চাষ করতে দিয়েছো তা নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু ওকে বকছিলেন কেন? বেয়াদব ছেলে একটা। পেটে খাওয়ার এত উপায় করে দেওয়ার পরেও সেটা ওরা ধরে রাখতে পারে না। গতকাল পর্যন্ত সব ঠিক ছিল, অথচ আজ সকালে দেখা গেল নাকি পুকুরে সব মাছ মরে পচে দুর্গন্ধ ছেড়েছে। আচ্ছা বাবা সাহেব, একদিনে কি পুকুরের মাছ মরে পচে যেতে পারে? আমি নিশ্চিত যে ওর বাবা নেশা করে পড়েছিল, তাই বলে দিয়েছি যে ওদের আর চাষ করতে দেব না। সেটা আপনি ঠিক করবেন নাকি আমি, বসু জ্যাঠা? মানে আপনি ঠিক করবেন বাবা সাহেব। ইন্দ্রজিৎ এবার নিখিলকে কাছে ডাকল। ততক্ষণে সুপর্ণাও নিচে এসে স্বামীর পাশে দাঁড়িয়েছে। কাল রাতে তোমরা কোথায় ছিলে? আমায় ক্ষমা করবেন দাদাবাবু, আমরা আর কোনো দিন ওই পুকুরের ধারে কাছে আসবো না। কাল রাতে আমি অসুস্থ মাকে দেখতে পাশের গায়ে গিয়েছিলাম। দাদাবাবু বিশ্বাস করবেন না, আমি সকালে এসে দেখি প্রত্যেকটা মাছ মরে পচে ঢোল হয়ে রয়েছে। ভগবান, বাবা কাল রাত্রি থেকে নাকি প্রচন্ড জ্বরে কাঁপছে, বলছে কালো ছায়া। দাদাবাবু আমি কিচ্ছু বুঝতে পারছি না, দাদাবাবু কিচ্ছু বুঝতে পারছি না। কালো ছায়া? ঠিক আছে, আমি আজ গ্রামে গিয়ে তোমার বাবার সাথে এই বিষয়ে কথা বলবো। কি নাম তোমার? আমার নাম নিখিল। এই নাও, এটা রাখো। মা আর বাবাকে ডাক্তার দেখাও, পুকুর পরিষ্কার করে তোমরাই আবার চাষ করবে। আর কোনো অসুবিধা হলে আমাকে জানিও। এখন বাড়ি যাও। ইন্দ্রজিৎ পকেট থেকে ৫০০ টাকার একটি নোট বের করে তাকে দিলে নিখিল কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে চলে গেল। বসুর ধারণা ছিল ইন্দ্রজিৎ হয়তো শাসন করবে, কিন্তু তার এমন ব্যবহারে তিনি অবাক হলেন। ইন্দ্রজিৎ বসুকে কাছে ডাকল। গ্রামের মানুষের সেবা করা বাবার স্বপ্ন ছিল, আমরা সে সুযোগ পাইনি। কিন্তু তুমি যে নিজের উদ্যোগে করছো, তাতেই আমি শান্তি পেয়েছি। তোমার জায়গায় আমি থাকলেও হয়তো তাই করতাম। বসু আশ্বস্ত হয়ে নিজের পোষা কালো বিড়ালটিকে দুধ খাওয়াতে চলে গেলেন। প্রাত্যহিক অভ্যেস মতো ইন্দ্রজিৎ ও সুপর্ণা বাড়ির সামনে পায়চারি করতে শুরু করল। মেয়ের ভবিষ্যতের জন্য তারা এক হওয়ার গুরুত্ব বুঝতে পেরেছে। হাঁটতে হাঁটতে সুপর্ণা বলল, কি ব্যাপার ইন্দ্র, ওই ছেলেটা কোন ছায়ার কথা বলছে? ওর বাবা অসুস্থ, ওরা গরিব সম্পূর্ণ, তাই সাহায্য করলাম। আজ হয়তো ওদের বাড়িতে একবার যেতে হতে পারে, বুঝলে? কিছু ভাবলে আমাদের সমস্যার সমাধান হবে কিভাবে? অনেক কিছুই ভাবছি, কিন্তু বাবা সাহেব,
এদিকে আসুন একবার, আর সর্বনাশ হয়ে গেছে, একবার এদিকে আসুন। কি হয়ে গেল রে? তারা দৌড়ে গিয়ে দেখল বসু জেঠা সেই কালো বিড়ালটিকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এ কি, এত কাল রাতে ডিনারের সময় আপনার কাছেই দেখলাম, কি হয়েছে এর? আমি জানি না, রোজ সকালে একটু করে দুধ দিই বলে খুঁজছিলাম, পূর্ব দিকের বারান্দার কাছে গিয়ে দেখি এইভাবে পড়ে আছে। এই দেখুন রক্তের দাগ। কই দেখি তো। আরে এর তো ঘাড় ভেঙে গেছে, মনে হচ্ছে ঘাড় ধরে কেউ প্রচন্ড আক্রোশে মুচড়ে দিয়েছে। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? এই বাড়িতে কি আবার কিছু চলছে বাবা সাহেব? এই বাড়িতে কি আবার কিছু চলছে? ইন্দ্রজিৎ চিন্তিত হয়ে পড়ল। সে বসুকে বিড়ালটি দাফন করার নির্দেশ দিয়ে নিখিলদের বাড়ির ঠিকানা জেনে নিল। বসু চলে যাওয়ার পর সুপর্ণা কথা বলে উঠল। ইন্দ্র, এই ঘটনাগুলোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে? এখানে আসার পর থেকে আমি কেমন যেন একটা অনুভব করছি, খুব ক্ষীণ কিন্তু খুব স্পষ্ট। ইন্দ্রজিৎ তখন মনে মনে অন্য এক রহস্যের জাল বুনছিল। সে ভাবল, শনিবার রাতে শোনা সেই প্রাণ হরণী সুর কি তবে ভুল ছিল? এমন উন্মাদ করা সুর আর আকুল আহ্বান কার হতে পারে? সুপর্ণা তো তখন অঘরে ঘুমাচ্ছিল। সুপর্ণাকে কি এখন কিছু জিজ্ঞেস করা ঠিক হবে? না, হিতে বিপরীত হতে পারে। আগে সবটা জানতে হবে। এই কয়েকদিন সে অনেক সুস্থ আছে, তাকে বিপদে ফেলা যাবে না। ইন্দ্র, ইন্দ্র, কি হলো তোমার? কি ভাবছো? না, কিছু না। এই সুপর্ণা, তুমি কি আমার সাথে নিখিলদের বাড়িতে যাবে? হ্যাঁ হ্যাঁ, চলো। একাই বাড়িতে আমি থাকতেই পারবো না। তারা বসুর অনুমতি নিয়ে গ্রামের দিকে রওনা দিল। নন্দন বাড়ি থেকে কিছুটা দূরে আসতেই প্রকৃতির রূপ তাদের মুগ্ধ করল। গত রাতে যে প্রান্তর ধূসর মনে হয়েছিল, রোদের আলোয় তা এখন সবুজ ধান ক্ষেত, ভুট্টা আর সবজি বাগানে ভরে আছে। এভাবে প্রায় 30 মিনিট হাঁটার পর তারা গ্রামের বাজারে এসে পৌঁছালো। রাস্তায় কয়েকটা বাড়ি পড়েছিল ঠিকই, কিন্তু গ্রামের শুরুটা এই বাজার থেকেই। বাজারটিতে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এখানের টাটকা সবজি ও ফলের সমাহার। নানা রকমের সবজি নিয়ে বসে আছে গ্রামের মানুষেরা। প্রাকৃতিক রঙের ছোঁয়া, যেটা শহরের বাজারে পাওয়া যাবে না। সবজির সমাহার শেষ হলে আছে বিভিন্ন রকম মাটির তৈরি জিনিস। এখানকার কুমোরদের হাতে বানানো মাটির কলসি ও হাঁড়ি যে দেখবে তারই কেনার ইচ্ছে হবে। বাজারটি বেশ বড় না হলেও সব কিছুতে পরিপূর্ণ। কোনো মানুষ আসলে তাকে খালি হাতে যেতে হবে না। চারিদিকে বাজারে কোলাহল। কেউ ডেকে ডেকে সবজির দাম বলছে, কেউ বা কিছু মাটির তৈরি খেলনা দেখিয়ে বলছে, আসুন আসুন দিদি ভাই, এমন জিনিস কোথাও পাবেন না, আসুন একবার হাতে নিয়ে তো দেখুন। সুপর্ণা কাছে গিয়ে একটা মাটির তৈরি হরিণ তুলে দেখতে লাগলো। ইন্দ্রজিৎ তখন সুপর্ণাকে বলল, শোনো না, তুমি একটু এখানে থাকো, আমি ব্যবসায়িক সমিতির অফিস থেকে একটু ঘুরে আসি। ছেলেটির বাড়িটা ঠিক কোন দিকে জানতে হবে, আর তাছাড়া আরও কিছু জানার আছে। তুমি কিন্তু একদম এখান থেকে নড়বে না। ঠিক আছে। এটুকু বলেই সুপর্ণা আবার খেলনাটির সৌন্দর্য উপলব্ধি করতে লাগল। বেশ সুন্দর এবং মজবুত একটি হরিণ বানানো চীনা মাটি দিয়ে। সুপর্ণা একটু উপরে তুলে রোদের উপরে ফেলে খেলনাটির গায়ের সাহায্যশোভন উপকরণগুলো দেখতে লাগল। সূর্যের আলোয় বেশ ঝিলমিল করছে। খেলনাটিকে দেখতে দেখতেই সুপর্ণার নজর পড়ল পাশের আরেকটি দোকানের দিকে। সেখানে একটি বৃদ্ধা মহিলা কিছু মাটির খেলনা নিয়ে বসে আছেন। সে দেখল পাশের ওই বৃদ্ধাটির খেলনাগুলি বাকি সব দোকানের থেকে রূপে ও সৌন্দর্যে আরও বেশি আকর্ষণীয়, অথচ দোকানটি পুরোপুরি ফাঁকা। সে এগিয়ে গেল সেই দোকানটির দিকে। কাছে যেতেই সে দেখতে পেল বৃদ্ধাটির দৃষ্টি নেই, সামনের দিকে তাকিয়ে আছেন। পরনে ধূসর বর্ণের একটি শাড়ি, কপাল পর্যন্ত ঢাকা, গলায় অসংখ্য মালা, এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে প্রত্যেক
প্রত্যেকটি মালা একে অপরের থেকে অনন্য, কোনো পুনরাবৃত্তি নেই। সে কাছে গিয়ে ডাকল, বুড়িমা, এই খেলনাগুলো কত করে? কোনো উত্তর এলো না। সুপর্ণা একটু আওয়াজ বাড়িয়ে আবার ডাকল, বুড়িমা, ও বুড়িমা, এই খেলনাগুলি আমি কিনতে চাই, কত করে একটু বলুন না। বৃদ্ধাটি এখনও সেইভাবেই সামনের দিকে তাকিয়ে আছেন। খেলনাগুলোকে দেখে সুপর্ণা আর নিজেকে আটকে রাখতে পারল না। তাই সুপর্ণা একটি খেলনায় হাত দিল। হাত দিতেই এক দমকা হাওয়া এসে বয়ে গেল। বৃদ্ধাটির মাথার কাপড় সরে গেল এবং তিনি খপ করে সুপর্ণার হাতটা ধরলেন। সুপর্ণা দেখল বৃদ্ধার চোখের মণি ক্ষতবিক্ষত। এক অচেনা অপবিত্র শক্তি তোর সাথে সাথে থাকে মেয়ে। কঠিন কণ্ঠ ওই বৃদ্ধার, যেন বৃদ্ধার ভেতর থেকে অন্য কোনো শক্তি কথা বলছে। আকাশটা সম্পূর্ণ মেঘলা হয়ে এসেছে। 2-3 বার আকাশও ডেকে উঠল। বৃষ্টি যেন এখনই আসতে চলেছে। হ্যাঁ বুড়িমা, কিন্তু আপনি জানলেন কি করে? আমি জানি তোর মেয়ের ক্ষতি করতে চায় ওই পাপিষ্ঠ শক্তি। যতক্ষণ না সে তোর মেয়ের প্রাণ নিচ্ছে, সে থেমে থাকবে না। সারা জীবন তোকে ওই শক্তিকে বয়ে নিয়ে চলতে হবে। কিন্তু বুড়িমা, আমি কি করে আমার মেয়েকে এই দুষ্ট শক্তির হাত থেকে বাঁচাবো? আমি পারবো না বুড়িমা, আমি পারবো না। আমি যে একটা সাধারণ মেয়ে। নারী শক্তিকে এত তুচ্ছ ভাবিস না মেয়ে। এই পৃথিবীতে নারীর অসাধ্য কিছুই নেই। তুই যদি দুর্বল হতিস, তবে এতদিনে তোর হাতেই তোর মেয়ের মৃত্যু হতো। কিন্তু ঈশ্বর তা চান না। আমি জানি কিভাবে তুই ওই অশুভ শক্তিকে নিজের ভেতরেই সমূলে বিনাশ করতে পারবি। হ্যাঁ, কাজ মিটেছে। এখানে এখানে সুপর্ণা, আরে এখানেই তো দাঁড়িয়ে থাকতে বলে গেলাম। কোথায় গেল রে বাবা? এই সুপর্ণা যে কি করে না। ভিড়ের মধ্যে সে সুপর্ণাকে এদিক ওদিক খুঁজতে লাগল। 2-3 বার বাজারে দৃষ্টি ঘোরাতেই সে দেখতে পেল এক কোণে এক বৃদ্ধা সুপর্ণার হাত শক্ত করে চেপে ধরে আছেন। তারা একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মুখে কোনো কথা নেই, অথচ সেই স্থির দৃষ্টি এক মুহূর্তের জন্যেও সরছে না। ইন্দ্রজিৎ দ্রুত দৌড়ে গিয়ে সুপর্ণার হাত বৃদ্ধার কাছ থেকে ছাড়িয়ে নিল। বুড়িমা, বুড়িমা, কি সেই উপায়? সুপর্ণা, বুড়িমা, কি হয়েছে কি তোমার? বলে দিন না। শান্ত হও। ইন্দ্র, উনি জানেন, উনি জানেন। উনি কি জানেন? উনি তো তোমার সাথে একটা কথাও বলছিলেন না। কিন্তু উনি তো এইমাত্র আমার সাথে কথা বলছিলেন। হঠাৎ করে চারপাশটার আকাশটা কেমন যেন বদলে গেল। সুপর্ণা, শোনো শোনো, আমার কথা শোনো। এগুলো তোমার ভ্রম। আমি তো দেখলাম উনি শুধু তোমার হাত ধরে বসেছিলেন, কোনো কথা বলেননি। আর দেখো, চারিদিকে সবকিছু স্বাভাবিক আছে। সুপর্ণা দেখল আকাশ স্বাভাবিক, কিন্তু তার মন বারবার বলতে লাগলো এটা বাস্তব, মিথ্যে নয়, এটা মিথ্যে হতেই পারে না। তখন ইন্দ্রজিৎ এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, সুপর্ণা, ইনি এই গ্রামের পঞ্চায়েত প্রধান। উনিই আমাদের নিখিলদের বাড়ি চিনিয়ে দেবেন। ছি, ওভাবে কেন বলছেন জমিদার বাবু? আপনার সেবা করা তো আমার কর্তব্য। জমিদার পরীক্ষিত রায়চৌধুরীর বংশধরের সেবা করা, সে যে পরম সৌভাগ্যের কথা। হে ঠিক আছে ঠিক আছে, ওসব থাক। আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা কি এগোতে পারি? হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। গ্রামের শেষ প্রান্তেই ওদের বাড়ি। আপনি এগোন, আমরা আপনাকে অনুসরণ করছি। ইন্দ্রজিৎ সুপর্ণাকে বলল, সুপর্ণা, আমি আছি তো তোমার পাশে। আমার উপর ভরসা রাখো, আমি তোমার কিচ্ছু হতে দেব না। এখন চলো। সুপর্ণা ইন্দ্রজিতের হাত ধরে প্রধানের পিছু পিছু হাঁটতে লাগল। কিন্তু সুপর্ণার মন পড়ে রইল পিছনে। যা সে দেখেছে তা সত্য নাকি মায়া, সেই দোলাচলে সে বারবার পেছন ফিরে তাকাতে লাগল। 2 বার ফিরে দেখল বৃদ্ধা এক মুহূর্তের জন্যেও দৃষ্টি সরাননি। সুপর্ণা ভাবল হয়তো ইন্দ্রজিৎ ঠিক বলছে। বেশ খানিকটা এগিয়ে গিয়ে শেষবারের মতো বৃদ্ধার দিকে তাকালো। তখন অবাক হয়ে লক্ষ্য করল বৃদ্ধা অপলক চেয়ে আছেন। তার কানে প্রতিধ্বনিত হলো, আমি জানি মেয়ে, তোর সব প্রশ্নের উত্তর কেবল আমার কাছেই আছে।
দুপুর গড়িয়ে এসেছে। সকালের সেই স্নিগ্ধ রোদ এখন প্রখর তেজে রূপ নিয়েছে। গ্রামের শেষ প্রান্তে নিখিলদের ছোট্ট ঘরে বসে আছে ইন্দ্রজিৎ, গ্রাম প্রধান নিখিল। সুপর্ণার শরীরের কথা ভেবে ইন্দ্রজিৎ সুপর্ণাকে ঘরের বাইরে বসিয়ে রেখেছে। নিখিলের বাবা তীব্র জ্বরে শয্যাশায়ী। খাটের পাশে নিখিল বসে আছে, আর তাদের ঘিরে বসে আছে বাকিজন। নিখিল, আমি যে ডাক্তার ডাকার কথা বলেছিলাম, তোমার বাবাকে কি দেখানো হয়েছে? আগে হ্যাঁ দাদাবাবু, ডাক্তারবাবু বেলা থাকতে এসে দেখে গেছেন। তিনি বলেছেন বাবা নাকি প্রচণ্ড ভয় পেয়ে এমন জ্বরে পড়েছেন। বলেছেন চিন্তার কোনো কারণ নেই, ওষুধ দিয়েছেন। তোমার বাবা কি এখন কথা বলতে পারবেন? হ্যাঁ পারবেন। বাবা, ও বাবা, ইন্দ্রজিৎ দাদাবাবু এসেছেন, জমিদার বাবুর ছেলে। তোমার সঙ্গে একটু কথা বলতে চান। না না না, ওঠার প্রয়োজন নেই, আপনি শুয়েই থাকুন। শুধু একটা প্রশ্নের উত্তর দিন আমার। কর্তাবাবু বলুন, কাল রাতে ঠিক কি দেখে আপনি এমন আতঙ্কিত হলেন? নিখিলের বাবা ভয়ে একটু নড়ে উঠলেন। তার চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে উঠল। কর্তাবাবু, সেই পিশাচের রূপ আমি কোনোদিন ভুলতে পারবো না। এক ভয়ানক ছায়ামূর্তি আমার চোখের সামনে পুকুরের মাছগুলো সে খুবলে খুবলে খেতে লাগলো। এক হাতে মাছ ধরছে আর অন্য হাতে সেগুলো ছিন্ন ভিন্ন করছে। একটা মাছকেও সে আস্ত রাখেনি কর্তাবাবু। মনে হচ্ছিল মাছগুলো খাওয়া নয়, বরং তাদের মেরে ফেলাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। তোর ওই সব গাঁজাখুরি গল্প রাখতো। ভূতে মাছ খাচ্ছে, এসব আবোল তাবোল কথা কে বিশ্বাস করবে? আপনি কি সেই ছায়ামূর্তিটিকে দেখেছিলেন? কেমন দেখতে সেটি? কর্তাবাবু, দেখেছি, কিন্তু পুরোটা দেখার আগেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। কুচকুচে কালো ছায়া, বিশালাকার বট গাছের মতো তার শরীর। সেই মূর্তির মাঝখানে তেমনি দুটো জ্বলন্ত চোখ দেখেছি, যেন চোখ দিয়ে আগুন ঝরছে। আর তার আওয়াজ শুনলে মনে হবে একসঙ্গে শখানেক হাতি গর্জন করছে। প্রাণ ভয়ে ছুটতে গিয়েই আছাড় খেয়ে জ্ঞান হারাই। ঠিক আছে, আপনি এখন বিশ্রাম নিন। তাদের বাড়ি থেকে বিদায় নিয়ে কিছুটা পথ এগিয়ে আসতেই প্রধান মহাশয় প্রস্তাব দিলেন দুপুরের খাওয়াটা তার বাড়িতে সারতে। খাওয়া দাওয়া শেষ হতে হতে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। ইন্দ্রজিৎ সুপর্ণাকে কিছুটা দূরে রেখে প্রধানকে প্রশ্ন করল, প্রধান মশাই, আপনি নন্দন বাড়ি সম্পর্কে বিশেষ কিছু জানেন? আমার ছোটবেলার স্মৃতি খুবই আবছা। কাল আসার সময় গারোয়ান বলছিল ওই বাড়ির ত্রিসীমানায় নাকি কেউ আসতে চায় না। এর কারণটা কি একটু বুঝিয়ে বলবেন? জমিদার বাবু, আমি তো এখানে মাত্র 30 বছর হলো আছি। গ্রামের প্রবীণরা বলেন এই বাড়ির ইতিহাস অভিশাপ দিয়ে গড়া। সেই অভিশাপ আজও ওই বাড়ি নাকি বয়ে বেড়াচ্ছে। আপনার প্রপিতামহ তখন জমিদার ছিলেন। অবশ্য আমি এসব ভূত প্রেতের অভিশাপ টভিশাপ এগুলো কিছুই বিশ্বাস করি না। সুপর্ণা একটি ফুল গাছের সামনে দাঁড়িয়ে সাদা হলুদ ফুল দেখছে, আর তাকে উপেক্ষা করে একটু দূরে দাঁড়িয়ে ইন্দ্রজিৎ ও প্রধানমশাই গভীর কোনো আলোচনা করছেন। ইন্দ্রজিৎ তার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলল, এই পৃথিবীতে অনেক প্রশ্ন আছে যার উত্তর সহজে মেলে না প্রধান মশাই। উত্তর খুঁজে নিতে হয়। আপনি হয়তো খোঁজেননি, কিন্তু আমি এর শেষ দেখেই ছাড়ব। ইন্দ্রজিৎ অলৌকিক বা প্যারানর্মাল কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছে, কিন্তু সেই সত্তা যেন তার রক্তে মিশে আছে। তাই তো বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। ইন্দ্রজিৎ মনে মনে স্থির করল আজ রাতেই সে সেই রহস্যময় সুরের উৎস সন্ধান করবে। কে জানে, এখান থেকে হয়তো এই অস্বাভাবিক ঘটনাগুলোর গোড়া পর্যন্ত পৌঁছানো যেতে পারে। ইন্দ্রজিৎরা নন্দনবাড়ি পৌঁছলে বসু জেঠা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা সাহেব, আপনারা এতক্ষণ কোথায় ছিলেন? আর একটু দেরি হলে তো আমি আপনাদেরকে খুঁজতে বেরিয়ে পড়তাম। আপনারা ঠিক আছেন তো? আমরা ঠিক আছি বসু জেঠা, আমাদের আবার কি হবে? না, আসলে কাল সকাল থেকে যা সব কাণ্ড ঘটছে তাই বলছিলুম আর কি। বসু জেঠা, এক কাপ চা করতে পারবেন? মাথাটা না বড্ড ধরেছে। বসু জেঠা ভেতরে গেলে তারা বাড়িতে ঢুকল। লোকমুখে শোনার নানা কথা ইন্দ্রজিৎকে ভয় দেখাতে পারেনি।
বরং অজানাকে জানার ইচ্ছা তার মনে আরও তীব্র হয়ে উঠেছে। তবে তার এই অনুসন্ধান সে সুপর্ণার কাছে কোনোভাবেই এখন প্রকাশ করতে চায় না। সুপর্ণা চাটা খায় না, তাই এই অবসরে বসু জেঠাকে একান্তে কিছু প্রশ্ন করার সুযোগ পেল ইন্দ্রজিৎ। কিন্তু ইন্দ্রজিতের অজান্তেই সুপর্ণা অনেক আগেই এই বাড়ির রহস্যগুলো অনেক বেশি অনুভব করতে পেরেছে। এর জন্য তাকে ইন্দ্রজিতের মতো কোনো যান্ত্রিক প্রক্রিয়ার সাহায্য নিতে হয় না। চায়ে একটা দীর্ঘ চুমুক দিয়ে ইন্দ্রজিৎ বলল, দেখুন বসু জ্যাঠা, বিড়ালটি হারানোয় যে আপনি কষ্ট পেয়েছেন সেটা বুঝতে পারছি, কিন্তু যেটা হবার সেটা তো হয়েই গেছে, তাই না? আচ্ছা, আপনি কতদিন এই বাড়ির দেখাশোনা করছেন? তা বাবা সাহেব, কম করে বছর 40-এর ওপর তো হবেই। শুরুতে আমার দাদা রামজীবন এখানে থাকতেন, তখন এই বাড়িতে বড় জমিদার বাবুও সপরিবারে থাকতেন। বেশ বেশ, তাহলে তো আপনি এই বাড়ির ব্যাপারে অনেক কিছু জানেন নিশ্চয়ই। আপনি কি জানেন যে এই বাড়িতে এমন কোনো মেয়ে ছিল যে বিশেষত গান গাইতে পারত? বসু জেঠার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। বাইরের শীতল হাওয়া যেন হিমের মতো তার গায়ে এসে বিঁধল। বসু কোনো উত্তর দিলেন না। ইন্দ্রজিৎ এবারে একটু মালিক সুলভ প্রশ্নের সুরে বলল, আমি আবারও জিজ্ঞেস করছি, নন্দন বাড়ির ইতিহাসের সাথে কি কোনো গায়িকার যোগ আছে? বাবা সাহেব, এ বিষয়ে আমি বিশেষ কিছু জানি না। শুধু জানি যে আজ থেকে প্রায় 150 বছর আগে এ বাড়িতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। আপনার জন্মের পর সেই ঘটনার ছায়া যেন আপনার ওপর না পড়ে, তাই বড় জমিদার বাবু আপনাকে নিয়ে কলকাতায় চলে যেতে বলেছিলেন। সাহেব, এর বেশি যদি কিছু থাকে তা আমার অজানা। বসুর কথায় ইন্দ্রজিৎ পুরোপুরি সন্তুষ্ট হতে পারল না। তার মনে হলো বৃদ্ধ নিশ্চিত কিছু একটা গোপন করছেন। কেউ বলুক না বলুক ইন্দ্রজিৎ আর পিছবে না। সে উত্তরটা আজ রাতে ঠিক খুঁজে বের করবে। আজ সুপর্ণা ঘুমের ওষুধ খেয়েছে। সে না ঘুমালে ইন্দ্রজিৎ তার অভিযানে বেরোতে পারবে না। পূব দিকের বারান্দায় চাঁদের আলো এসে পড়েছে। ইন্দ্রজিৎ সজাগ হয়ে বসে আছে। তার কাছে থার্মাল ডিটেক্টর, সিগন্যাল রিসিভার এবং একটি রেকর্ডার। হঠাৎ বাতাসের গতিবেগ বেড়ে উঠল, আর তার সাথে মিশে গেল সেই নুপুর পড়া পায়ের ছন্দ। যন্ত্রণার এক গভীর আকুতি নিয়ে একটি মেয়ের ব্যথার সুর। সেই মোহিনী সুরের মায়ায় ইন্দ্রজিৎ ক্রমশ আচ্ছন্ন হয়ে পড়ল। মেয়েটি ধীরে ধীরে পূব দিকের বারান্দা ছাড়িয়ে পশ্চিমের সেই রহস্যময় কুয়োর দিকে এগোতে লাগল। তার পিছু পিছু ইন্দ্রজিৎ এক অমোঘ সম্মোহনে তাকে জড়িয়ে নিয়েছে। নিজের বৈজ্ঞানিক যন্ত্রপাতির কথা সে ভুলেই গেল রীতিমতো। পশ্চিমের কুয়োর সামনে চাদর মুড়ি দিয়ে বসু জেঠা, হাতে একটি মাংসের টুকরো। কিন্তু তিনি কুয়োর কাছে পৌঁছানোর ঠিক আগে সে দেখল ইন্দ্রজিৎকে। হাওয়ায় ভেসে ভেসে এদিকেই আসছে, সঙ্গে এক নারীর ছায়া মূর্তি। মেয়েটি ইন্দ্রজিৎকে নিয়ে নিমিষেই কুয়োর গভীর অন্ধকারের ভেতর অদৃশ্য হয়ে গেল। কি হবে ইন্দ্রজিতের? কে এই রহস্যময়ী মেয়ে? বসু জেঠাই বা এখানে কি করছেন? আর কি ভয়ানক পরিণতি হতে চলেছে এরপর? এই সব অমীমাংসিত প্রশ্ন আর রহস্যের উত্তর নিয়ে আমরা ফিরছি আগামী 18ই মার্চ এই গল্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের জানান প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো। আপনাদের প্রতিটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব আমাদের আগামীর অনুপ্রেরণা।